ঘটনা, একটু লম্বা ঘটনা, জাস্ট একটু মন দিয়ে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সামনে আবারও হাজির হলাম। তো রাসেল ভাই, মেইনলি আমি নিজেই আজকে কেন ভয় পাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একজন আলিফ হচ্ছে একজন ডাক্তার, একজন ডক্টর এসেছেন ফার্স্ট টাইম তার পেশেন্টের ঘটনা নিয়ে, রাইট? জি। এবং ট্রিটমেন্টের মাঝখানে হঠাৎ করেই ভূত এফএমের প্রসঙ্গ ওঠে, কারণ সে সময় আমি ফোন দিয়েছিলাম ইনভাইট করার জন্য আজকের এই এপিসোডে, এবং সেই সময় কথা প্রসঙ্গে সে একটা ঘটনা আপনাকে বলেন। জি রাসেল, অ্যাকচুয়ালি আমি ওনার সাথে কনসাল্ট করছিলাম, কথা বলছিলাম যে কি কি ট্রিটমেন্ট করবো, তেমন সময় আপনার ফোন আসছে। তো আমি ফোন রিসিভ করবার পরে আমাকে জিজ্ঞেস করলাম যে উনি শোনে নাকি। তো বলে আমি তো অ্যাকচুয়ালি শুনি না, তবে আমার একটা মানে আমার লাইফের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে করতে পারেন চাইলে। আমি বললাম যে কি, আপনি একটু বলবেন। তো ওনার ঘটনাটা বিশাল, অনেক বড়, এবং উনি বলছিলেন যে মানে ঘটনাটা এত উদ্ভট, এটা কি বলা যাবে কি? বলছে আমাকে যে বলছে বারবার যে আচ্ছা ভাইয়া, আমার তো ঘটনাটা একটু মানে উদ্ভট টাইপের, এটা রাসেল ভাই মানে আপনি যার কাছে বলবেন সে কি একসেপ্ট করবে নাকি, বা এটা রেডিওতে বলা সম্ভব কিনা। রাইট, আমরা চলে যাবো ঘটনায়, তবে তার আগে বলি ঘটনাটা উদ্ভট মানে এই না যে ঘটনাটা ভয়ের না। চলুন ঘটনাটা শুনি। জি রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাক নাম আর কি। তো ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা 98 না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিদঘটে স্বপ্ন দেখতেন। যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু 1-2 দিন রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখতো প্রায় 2 বছর যাবত। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত, বা ঘটনাটা মার সাথে শেয়ার করবে, এক বাবার এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি। শুনি আমরা। তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে। ফুপির বাসা হচ্ছে জিঞ্জিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিনের আগের দিন রাতের বেলা সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে। তো দরজা নক করে, কে জানি বেল দেয়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজার প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুকু মনে আছে, মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল। মাথা দেখা যাচ্ছে না কিন্তু হাত দেখা যাচ্ছে। দুটা মানুষ, হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না। দুজনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলে ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয়নি। ওনা বলে যে, ফুপা বললো যে তোরা তো আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে। তো চোখ পড়বার সময় আমি দেখি 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, 2 জনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করবো হুজুরকে আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা। এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি। ওই ফুপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি, আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি। কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই 2টা মানুষ দাঁড়িয়ে আছে, এবং আমার বুকের ভেতরটা আটকে উঠলো। তো প্রথম মুক্তিয়াপুর ঘটনাটা কথা সবাই অবিশ্বাস করলো। ফুপা যখন তার সাথে রিলেট করলেন, তখন সবাই বললো যে না, দেয়ার সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো
পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদর করে নাই। তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন, ওই দিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই দুজন লোক হাজির হয় এবং দরজাটা খুলে ওই বাসার সেই নক করে তারা নক আসে। করে তারা আসে এবং দরজা খুলে দেখে যে দুজন লোক দাঁড়িয়ে আছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো, যে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ। কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পরে 1 সপ্তাহ পর থেকে আবার ঠিক একই স্বপ্ন রাসেল ভাই। ঠিক আছে, রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক তার খাটের উপর অনেকেই বসে আছে। এটা খুব অদ্ভুত স্বপ্ন কিন্তু। অদ্ভুত না রাসেল ভাই, এটা 2 বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস আছে। ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা, ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ছে। পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে এবং ব্যাক করে চুল ঝাঁটা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে। ইয়া লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেন একটা মুখ। এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখলো, দেখার পরে ওইটা দেখার পরে সে ফিট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে এবং মাকে সে আস্তে আস্তে বুঝে বলে যে মা, আমি এরকম ঘটনা লাস্ট 2 বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা, তুমি এই পানিটা 7 দিন খেও, আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিলো, বলে এটা তুমি 3 দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে আসলে কোনো কিছুই হয় নাই। সে 7 দিন বললো যে 7 দিন পানিটা খেতে। সে বলেছে 7 দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই। তখন হচ্ছে 1999 সাল রাসেল ভাই। তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সময়। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাস্তায় ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না। তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না। খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বলে যে ফুপা আপনি খেতে বসেন। সে আবারও বলে এই বক্সটা নে, এই বক্সটা খুলবি 24 ঘন্টা পর আমি যাবো। ওনার কথার কোনো উত্তর দিচ্ছে না। না, উনি মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল এটা বক্সের ভিতরে কি আছে খোলার জন্য। ফুপা তো আজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে, মানে রাসেল ভাই, এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে। দেখে মানুষের 5টা আঙ্গুল, ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল। এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে, মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলিস আবল তাবল, বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি দুই জিনিস দেখছে। মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে। মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা একসেপ্ট করে নিবে না। তারা অবশ্য ওই জিনিস সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলা কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলা খান, ওষুধগুলা খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দেবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর আবার ব্যাক করে 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় রাসেল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3টা-4টা খেলেও তার ঘুম হতো না। দেখা সে একই জিনিস
আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থা দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে। এর মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে। সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। তো 1 মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা চলে মানে কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড। এটা হতে পারে 1-2 বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজা কে জানি নক করলো। নিচের ভাড়াটিয়া মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে। তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে। তো উনি নাকি দরজাটা খুলতেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে, এবং সবাই এতটাই খুশি আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই নেই। তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস। সবাই বলতেছে কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে, মানে উত্তরই আসছে না, কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারো দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না। খালি একটা কথা বললো, আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোন একটা ঝামেলা হয়েছে ইউএসএতে, নইলে এরকম ঝামেলা এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না। বলে যে ঠিক আছে তুই আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি, মুক্তি ড্রয়িং রুম। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলো মানুষ বসে আছে। আমি আপনাকে রাসেল ভাই একটু ফাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রেবেলা। ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল, তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার ছেলে মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথাযথ অগোছালোই থাকবে, বা কেউ যদি সরে যায় দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ। যার কালকে রাতে যখন আসে যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল ঠিক সেরকম হয়ে আছে। কেমন একটা অদ্ভুত মানে ঘটনা ঘটছে তাদের সবার সাথে। আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার মানে ওনার কাছে খুব অদ্ভুত লাগছে। আসলো চলে গেল ছেলেটা। এটা যে আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারতো, হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন দেখা যায় ওনার ভাই আসে রাত্রে 11টায়, পরের দিন সকালে চলে নেই, ছাড়ছেন না। সকালবেলা আসছে, দুপুরে চলে যাচ্ছে। ওই আসা মুহূর্তে কারোর সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে একটু খেয়াল করবেন আপনারা সবাই, একটু খুব উইয়ার্ড একটা জায়গায়, পরে শুনলে বুঝতে পারবেন। আমরা এখানে তারপরে জি তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে। তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে ভাই তোর কি হয়েছে, তুই বল না কি হচ্ছে। ধাক্কাচ্ছে, বলে যে আমি যদি একটা মানুষ এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করবো না। আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি, কেন এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মা এসে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম। তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে, সেই মানুষটাও তো এখন আমি তো সেটা মানুষ ছিল না, হয়তো বা কি ছিল আমি জানি না, বারবার না আছে আমার ভাই, এটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি মানে আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে। তো এর মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে শুনে ঘটনা যে ইউএস থেকে খবর এসছে যে ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে, মানে ঢাকাতে আছে উনি, আর না কুমিল্লায় আছে, আর ঢাকাতে খবর আসছে যে না ওখানে ইউএসএ অসুস্থ এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে এখানে যে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএ তে সে অসুস্থ। তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে এবং মুক্তিয়াপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে, এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়। তাহলে আমাদের সাথে প্রতিদিন কি ঘটছে, খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে।
যে আমার সাথে এগুলো কি করছে। প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, অথচ এটা কি, আমার ছেলে অসুস্থ এখানে। এসিটা দিয়ে দেন, ঘামছে একদম পুরোপুরি। তারপরে না, আমার কাছে রাসেল ভাই সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা। তাহলে ওকে বাংলাদেশে আসে নাই? বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমরা জাস্ট আল্লাহর কাছে দোয়া করো। ওই পাশ থেকে ইউএসএ থেকে খুব 2-3 দিনের মধ্যে খবর আসলো, এবং খবরটা ওনার ফুপা পায়। ফুপাকে জানানো হয় যে ভাই ওর ফাহাদ মারা গেছেন আর কি, তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি। অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার। এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই, কিছুই মিলার কথা না, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশ আসার পর ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না। তো এটা দেখার পরে বাবাও মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন কফিন থেকে লাশটা বের করার পরে মানে সবাই বিলাপ করে কান্না করেন রাসেল ভাই। তো এই আপু লাশ ধরে জাস্ট বলছিল যে ভাই আমাকে ছেড়ে তোরা এভাবে চলে গেলি। তো হাতটা যখন ধরতে যায়, এটা খুব অদ্ভুত জায়গা, হাতের মধ্যে কোনো আঙ্গুল বানিয়ে রাসেল ভাই। ডান হাতটা যখন উঠায়, ওই হাতের জায়গাতে ওই হাতটা কোনো আঙ্গুল ছিল না। যেটা মানে এটা কি বলবো, যেটা অনেক দিন থেকে সে এরকম কিছুটা পেয়ে আসছিল কি, এটা কি সেটাই কি সে মিলাতে পারে, চাইলে মিলাতে পারে যে না আমি তো কুপাতে একদিন কিছু একটা পেয়েছিলাম, তো কুপাও তো ছিল, কুপাও তো বলে আমি ছিলাম না। তাহলে আসলে এই জিনিসগুলো কি ঘটেছিল আমাদের সাথে। আসলে এটা বলার পর একটু টোটালি ইমোশনাল হয়ে যায় আমার কাছে। তো আমি আমি বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা। আপনি অপরচুনিটি দিয়েছেন, আজকে শেয়ার করলাম রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার পেশেন্টের নামটা কি বললেন যেন? সাবিরা চৌধুরী। ডাক নাম বললেন মুক্তি। আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি শুনে থাকেন, আপনার ঘটনাটা আমরা শোনালাম, এবং আমি দেখতে পাচ্ছি যে আমি এসএমএস শোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এসএমএস দেখছিলাম। আলিফ, আমরা আবারও আপনার কাছে আসবো এবং আপনার চলে যাবো আমরা আবারও আলিফের কাছে পরবর্তী ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, ভয়ঙ্কর কিছু শুনতে চাই। ইনশাআল্লাহ সেরকম কিছুই বলতে যাচ্ছি। একটা জিনিসের জাস্ট একটু কিউরিওসিটিটা একটু দূর করতে যাচ্ছি। একজন আমাকে বলেছেন যে আসলে মুক্তির সাথে কি এখন সেই ঘটনাগুলো ঘটছে কিনা। আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিই, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা নিয়ে। তো উনি বলছে যেদিন ওনার ভাইয়ের লাশ বাংলাদেশে আসানোর পর থেকে উনি এরকম কোনো স্বপ্ন আর ফেস করতেন না, এবং সে অনেক এটার জন্য ওয়েটও করেছে যে আসলে কি আর এরকম কিছু হবে আমার সাথে, কিন্তু এরকম কিছু তার সাথে হয়নি। তো দ্বিতীয় ঘটনায় চলে যায় রাসেল ভাই। প্লিজ, রিয়াদ ভাইয়ের সব ক্রাউডকে ধন্যবাদ জানিয়ে আরেক রিয়াদের ঘটনা বলতে যাচ্ছি। দুবাইয়ের একটি ঘটনা। এই দুবাইয়ের ঘটনাটি অ্যাকচুয়ালি দুবাই একটি জায়গায় হয়েছে। তো এখানে সিমেন্টেরই আছে একটা, সেই সিমেন্টেতে কাজ করতেন বাংলাদেশের একজন শ্রমিক। তো তার কাছ থেকেই ঘটনাটি শোনা আমার। তো উনি বলেছেন যে উনি যায় বাংলাদেশ থেকে আরো 8 বছর আগে দুবাইতে। তো ওখানে যাওয়ার পরে আপনার নর্মাল চাকরি করবার সাথে সাথে সে একটা সিমেন্টারিতে কাজ করতেন। তো সেই সিমেন্টারিতে কাজ করবার সময় মানে সিমেন্টারি অ্যাকচুয়ালি সে পরিষ্কার করতেন রাসেল ভাই। তো সিমেন্টারি পরিষ্কার করবার সময় প্রচন্ড গরম সেদিন রাতের বেলা। তো রাতের বেলা সকালবেলা সারাদিন প্রচন্ড খাটনি গেছে, তো রাতের বেলা একটু মানে টায়ার্ড লাগছে। রাতের বেলা কিন্তু জায়গাটা ঠান্ডা থাকে। তো উনি কাজ করবার সময় ঝাড়ু মানে পরিষ্কার করছেন আর কি। পরিষ্কার করবার সময় গেটের মেইন ফটকের মানে ওই সিমেন্টের গেটের সামনে একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছে যে লোকটি ওনার দিকেই তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তো সে অবস্থান থেকে তাকিয়ে আছে, অবস্থানে সে একটু মাঝখানে ছিল, সিমেন্টের মাঝখানে ছিল। সে পাতা পরিষ্কার করছে আর কি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। অ্যাকচুয়ালি তার কাজই এটা। তো সে একটু সামনে গেল, আর এতক্ষণ ধরে ঝাড়ু দিচ্ছে সে ওই জায়গায় একটা বসার জায়গা আছে, মেইন গেট দিয়ে ঢোকার পরে ছোট্ট একটা বসার জায়গা আছে, সে ওই জায়গায় যাবে আর কি। তো গিয়ে তার ওখান থেকেই সে মনে প্রিপেয়ার করে নিয়েছে যে ওনাকে জিজ্ঞেস করবে উনি কেন দাঁড়িয়ে আছে। তো উনি গেটের কাছে যায় এবং জিজ্ঞেস করে, ওই আপনার উর্দু ভাষায় বলছে যে আমি এখানে আসছি অ্যাকচুয়ালি তোমার সাথে দেখা করার জন্য। আমার সাথে দেখা করার জন্য কারণটা কি? বলে যে এই যে তুমি প্রতিদিন এই জায়গায় ঝাড়ু দাও, এই জিনিসটা আমি প্রতিদিন লক্ষ্য করি। তো আমি তোমার কাছে প্রতিদিন মানে তোমার কাছে আসছি তোমাকে থ্যাংক ইউ বলার জন্য। তো প্রথম দিন উনি জিনিসটাকে নর্মাল ভাবেই নেয়। তো পরের দিন ঠিক একই ভাবে উনি এই মানে গেটের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে, এবং রাসেল ভাই এত অন্ধকারের মধ্যে হালকা হালকা আলো আর কি, ওই কর্নারে মেইন রোডের পাশ দিয়ে একজন
মানুষ দাঁড়িয়ে আছে, প্রতিদিন ঠিক একই জায়গাটায় দাঁড়িয়ে থাকে। কালকে মানে গতকালকে একই ঘটনা ঘটলো, আজকেও বা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করি উনি কেন এসছে, তো সে বলে যে আপনি তো প্রতিদিন এই জায়গাটা পরিষ্কার করেন, সেজন্য আপনাকে দেখতে আসছি। তো ওই জিনিসটা তার কাছে একটু বিদঘুটে মনে হয় যে উনি প্রতিদিন এসে থ্যাঙ্কস দিচ্ছে কেন। তো প্রতিদিন রেগুলার দিচ্ছে, তো রেগুলার ওই সিমেন্টটা পরিষ্কার করতে। এক সপ্তাহ পর যে জায়গায় পরিষ্কার করছে, এটা ওই যে জায়গায় ওনার সাথে দেখা হয়েছে সেই জায়গায় না, একটু একটু ভিতরে পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখে যে ওই একটা কবরের পাশে অ্যাকচুয়ালি বসে আছেন সেই লোকটা। তো ওনাকে জিজ্ঞেস করে আপনি হঠাৎ আজকে কবরস্থানের ভিতরে? বলে তুমি প্রতিদিন এই জায়গাটা পরিষ্কার করো, আমি প্রতিদিন দেখি তোমাকে ধন্যবাদ দিতে আসছি। তো জিনিসটা তার কাছে একটু অদ্ভুত মনে হয় যে আজকেও সে আমার কবরের মাঝখানে। ওনাকে তো জিজ্ঞেস করে আপনাকে ভয় লাগে? তো বললো যে ভয় কিসের, আমার কোনো ভয় নেই, আপনি পরিষ্কার করেন, আমি আপনাকে দেখি। এরকম করে প্রায় একটা মাস রাসেল ভাই চলতে থাকে, এবং তার সাথে সে জীবনের মানে অনেক ধরনের আলাপ করতে থাকে। আস্তে আস্তে খুব ভালো পরিচিত হয়ে যায়, এবং এমন না যে একদিন দুদিন গ্যাপ দিত, ওই মাসের প্রতিদিনই সে আসতো, এবং ঠিক আসতো হচ্ছে রাত 2টার পর, প্রতিদিন রাত 2টার পর। তো একদিন কি হলো, মানে সে বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে আসার পরে বাংলাদেশ থেকে ব্যাক করছে। ব্যাক করবার পরে তাকে আবার 1-2 সপ্তাহ ওয়েট করতে হয়েছে ওই চাকরিটার জন্য, কারণ ওই মুহূর্তে তার জায়গায় আরেকজন ঢুকে গেছে। তো চাকরি করবার জন্য সে আবার অফিসে ওখানে যে যাকে বলার কথা তার কাছে যায়। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করে যে আমি কি চাকরিটা করতে পারবো কিনা। তো উনি বলে যে তুমি 1 সপ্তাহ পরে আসো। তো 1 সপ্তাহ পরে ওই যে সময়টা সে ওখানে কাজ করতো, সেই সময়টা তাকে বাসায় থাকতে হয়েছিল। তো একদিন হঠাৎ করে বাসায় নিচে আপনার জিনিসপত্র কিনে বাসায় গেছে। ওই দিন মানে খুব ঠান্ডা আর কি। তো উনি দরজা হঠাৎ করে নক করে, তখন রাত 12টা বাজে, 12টার পরে আর কি। তো দরজা খোলার পরে দেখে যে সেই মানুষটা দাঁড়িয়ে আছে তার সামনে। আপনি আমার বাসা ছিলেন কি করে? বলে যে তোমার সাথে এতদিন ধরে কথা বলি, তুমি কোন বাসা থেকে আমি জানবো না? বলে যে আপনি আমার বাসায় আসছেন কেন হঠাৎ করে? আমি তো আজকে খবর ফেরত দিচ্ছি না, আপনি আমাকে কি জন্য বাসায় আসছেন? বলে তোমাকে দেখি না দেখেই বাসায় আসছি। তো ওনার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগে, এবং ব্যাপারটা সে তার রুমমেটসদের শেয়ার করে, এবং সে রুমমেটরা বলে যে কই তুই কখন দরজা খুললি, কখন কি করলি, কিছুই তো শুনলাম না, কিছুই তো জানি না। বলে না, এই যে কয়েকদিন আগে আমার সাথে এরকম ঘটলো, বাংলাদেশ থেকে আসার পরে এখন আর জিনিসটা হচ্ছে না। তো 1 সপ্তাহ পরে সে সেই কবরস্থানে আবারও ঠিক একইভাবে কবর ছাড়া গেছে। তো মজার বিষয় হচ্ছে রাসেল ওই দিন দিনের বেলা সে যখন তার কাজ শেষ করে ওই কবরস্থান ক্রস করে কয়েকটা বিল্ডিং ক্রস করে তার বাসার দিকে যাচ্ছে, তখন ঠিক ওই বিল্ডিং এর পাশে তার পানি পিপাসা লাগে। জিনিসটা কি খুব ডিফারেন্ট, কেন সে ওই বাসার সামনে তার পানি পিপাসাটা লাগলো। তো যখন নক করলো, নক করার পর একজন মহিলা দরজাটা খুললেন। খোলার পরে সে বললেন যে আমি একটা পানি খাবো। তো ওই বাইরে থেকেই ভিতরে একটা ছবি দেখতে পেলেন, যে ছবিটা হুবহু তার ইয়ার মতো, যে এতদিন যার সাথে সে দেখা করতেন। তো বললো যে উনি কে হয় আপনার? উনি তো আমার সাথে রেগুলার কথাবার্তা হয়, উনি খুব বন্ধু মানুষ আমার। বলে যে উনি আমার স্বামী, উনি আজ থেকে প্রায় 25 বছর আগে মারা গেছেন। বলে কি মানে উনি ওইটা শোনার পর ওই জায়গায় পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিল কতক্ষণ, যে তাহলে আমি এতদিন কার সাথে কমিউনিকেট করলাম, এতদিন আমি কার সাথে কথা বললাম। বলে যে আমি যখন সে তার কিউরিওসিটির কারণে জিজ্ঞেস করলো যে ওনার কবরটা কোন দিকে, বলে ওনার কবরটা এই যে তুমি কয়েকটা ব্লক পরে একটা সিমেট্রি আছে সেখানে। মানে যে জায়গায় সে এতদিন পরিষ্কার করতো, এবং যেই জায়গায় পরিষ্কার করতো, যেই মানুষটার কবরের পাশ দিয়ে প্রতিদিন যেত, সেই জায়গাটাতে এসে। এটা খুবই কমন একটা স্টোরি হতে পারে, বাট এটা ঘটেছে এবং এটা জায়গায় ঘটেছে হচ্ছে আপনার জেদ্দাফ ডিস্ট্রিক্ট নামে একটা জায়গা আছে দুবাইয়ের, আল স্কয়ার কিছু একটা জায়গা, ওটার পেছনে একটা বিশাল বড় সিমেন্টরি আছে সেই জায়গাটাতে। সো এই হচ্ছে ঘটনা, এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত। আমি চলে যাবো আলিফের ঘটনা। দেখা যাচ্ছে ছোট্ট ঘটনা শুনবো, হাতের সময় খুবই কম। একটা ছোট ঘটনা শুনে ফেলি, একটু ভয়ঙ্কর একটা ছোট ঘটনা। আমি যে ঘটনাটা বলবো তার নাম হচ্ছে শাহ আলম। উনি আমাদের ধানমন্ডি এরিয়াতেই থাকেন। তো কয়েকদিন ধরে তার সাথে খুব ডিফারেন্ট সমস্যা হচ্ছে। আমি লাস্ট বার এসেছিলাম যখন ভূত এফএমে, তখন রাসেল ভাই সময়ের কারণে আমি এই জিনিসটা আপনাকে শেয়ার করতে পারিনি, তো সেটা আজকে শেয়ার করছি। তো উনি ওনার বাসায় যেখানে, সেই বাসার নিচ মানে 3 তলা বাড়ি, নিচতলায় এসে থাকেন। তো নিচতলায় যখন এটা প্রায় 6-7 মাস আগের থেকে এই ঘটনাটা শুরু হয় আর কি। তো নিচতলায় থাকেন, তার বাসা হচ্ছে রায়ের বাজার ঢালে। তো নিচতলায় বাড়িতে সে একদিন রাতের বেলা তার ঘুম ভাঙে হচ্ছে বিকট চিৎকারে। বিকট চিৎকারটা এরকম হয় যে তার জানালার গ্লাস গুলা ভাইয়া
চুরমার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। জিনিসটা খুবই ডিফারেন্ট। সেই বাসায় মানে ওই ফ্ল্যাটে সে একা থাকে, তো ভেঙে যায় এবং সে তার সাথে সাথে ওই শব্দে ঘুম ভাঙে যে কিরে কে মানে ঢিলা মারলো তার গ্লাসের মধ্যে। দেখলো যে আশেপাশে যেই জায়গাটার দিকে মানে চিন্তা করা যায় যে কেউ ঢিলা মারতে পারবে, তো যে গ্লাসটা ভাঙলো সেই গ্লাসটা ঢিলা মারার মতো অবস্থায় নাই, পেছনে একটা খালি জায়গা এবং পুরো ডোবার মতো। তো সেই জিনিসটা মানে আর বেশি কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। তো ফজরের আজান কিছুক্ষণ পরে দেয় এবং সে খুব নামাজি একজন মানুষ। তো ফজরের আজান যখন দিবে সে মানে বাথরুমে গেলেন অজু করতে, অজু করে সে রুমে আসলো, মাথার চুল আঁচড়ালো, মাথায় টুপি পরতে পরতে সে তার হঠাৎ করে তার খাটের উপরে তার নজর যায় এবং খাটের পাশে ঠিক কোনায় একটা মানুষ দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। তো তার কাছে জিনিসটা খুব মানে খুব ভয় লাগে যে মানে ওই মুহূর্তে সে কি করবে না করে এক দৌড়ে সে রুম থেকে বেরিয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে পড়ে সে তার পাশে যে বিল্ডিং এ তার যে বন্ধু আছে তারা প্রতিদিন একসাথে ফজরের নামাজ পড়তে যায়। তো বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করলো যে দোস্ত এরকম কি কখনো ঘটতে পারে, আমার রুমের মধ্যে আমি এরকম দেখলাম, তুই কি আমার সাথে একটু আসবি? তো সে তার বন্ধুকে নিয়ে তার রুমে যায়। অলরেডি আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই, ফজরের আজান পড়ে গেছে। তো তার রুমে যায়, রুমে যাওয়ার পরে তার বন্ধুকে দেখায়। তো বন্ধুকে রুমে যায় দেখানোর পরে দেখা যায় কেউ নাই রুমের ভেতরে, একটা মানুষও নাই। তো বন্ধু বলে কি দেখছিস? বলে যে আমি দেখলাম এই যে আমার খাটের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে উল্টো হয়ে, এবং তার পরনে রাসেল ভাই কোনো কাপড় ছিল না। তো বন্ধুকে বলে যে তুই এটা হয়তো বা ভুলে কিছু দেখছিস, তুই এক চল আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাই। একটু পরে নামাজ পড়তে গেলে মানে ফজরের ওই সময়টায় মানে খুব তাড়াতাড়ি যেতে হয় আর কি, যে নইলে আমাদের ওই আরো কয়েকজন মিলে একসাথে নামাজ পড়ে আর কি। তো আমার আগে আগে চলে যাই, এটা কোনো টেনশন ফেস তাতে কিছুই না। তো মসজিদে যায়, মসজিদে নামাজ পড়ার সুন্নত নামাজ পড়ার একটা ফাঁকে সে দেখে পেছনে একটা লোক এসে দাঁড়ায়। তো তার এতটা খেয়াল করে নাই সে। তো খেয়াল না করবার কারণে সে চুপচাপ বসে থাকে এবং তসবিহ পড়তে থাকে। হঠাৎ করে সে ওই লোকটার দিকে আবারও তার চোখ যায়, কারণ লোকটার ঢোকার সময় যে মাথার মুভমেন্টটা ছিল তার কাছে খুব অ্যাবনর্মাল লাগে। মাথার মুভমেন্টটা, মাথাটা যেন কিরকম ঘুরে ঘুরে সে মানে মসজিদের ভেতর ঢোকে। সে চুপচাপ লোকটাকে পরে আর খেয়াল করে নাই। তো নামাজ যখন শেষ হয়, ফরজ নামাজ শেষ হওয়ার পরে দেখে যে মসজিদের ভেতর থেকে যে মাটি খুঁড়ছে, মসজিদের ভেতরেই মাটি খুঁড়ছে। তো এইটা সে তার বন্ধুকে পাশাপাশি ডাক দিয়ে দেখে, পাশাপাশি একসাথে নামাজ পড়ছিল, এই দেখ দেখ দেখ। তো যখন বন্ধু দেখে যে ওখানে কেউ নাই, তো ইমাম সাহেবের কাছে তিনি যান। ইমাম সাহেবকে বলেন যে আমি মসজিদের ভেতরে এরকম একটা জিনিস দেখলাম, এখন তো সব নর্মাল, সবকিছুই নর্মাল, আমার সাথে এখন যা আছে সবই নর্মাল, কাউকে কোনো কিছু শেয়ার করতে গেলে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। আমি একটু আগে আমার বাসার মধ্যে এরকম ঝামেলা দেখলাম, এখন মসজিদ আসার পর এটা দেখলাম। পরে যে এটা কিছু না, তুমি এটা বেশি আমলে নিও না, তুমি তোমার মতোই থাকো, তোমার কিছু হবে না। তো সে বাসায় চলে আসে এবং মসজিদের মতো তার রীতিমতো সব কাজ শেষ করে রাতের বেলা বাসায় ফেরে। তো রাতের বেলা বাসায় ফেরে কাজ করে আজিমপুরের পাশে পুরোনো পল্টন, ওই জায়গাটা পল্টন নাম আর কি, নতুন পল্টন সরি, ওই জায়গা আজিমপুরের পিছনে ইরানিয়ান কবরস্থানটার সাথে ওই রাস্তাটা দিয়ে সে আসতেছে। তো রাত 1:30 বাজে। তো ওই দেয়ালটা রিসেন্টলি আপনার ভেঙে ফেলছিল নতুন করে তুলবার জন্য ওই সাইডটার দেয়ালটা। তো যেহেতু কবর দেখাই যাচ্ছে, সে কি করলো তার বাবা মার কবরটা জিয়ারত করতে যায় 8:30 দিকে। তো জিয়ারত করতে যাওয়ার পরে কবরের সামনে যখন চলে যায়, কবরের সামনে যখন পশ্চিম দিক দাঁড়িয়ে সে নর্মালি মুনাজাত করতে থাকে আর কি। এমন সময় তার পাশে একজনকে সে ফিল করে। সে তখন চিন্তা করতে থাকে আমার বন্ধু তো আমার সাথে এখানে আসার কথা না। তো সে মুনাজাত কমপ্লিট করে জাস্ট পাশে তাকায়, দেখে যে একজন লোক তার পাশে দাঁড়িয়ে আছে। তো সে কিছু না বলে লোকটার পাশ কাটিয়ে যায়। তো লোকটা পাশ কাটে যাবে কি, মাঝখান দিয়ে মনে হচ্ছে সে পুরো জায়গাটা নিয়ে আছে এবং লোকটার মাঝখান দিয়ে সে ভেদ করে গেল। তো ওই আজকে ওই দিন থেকে ফজরের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো একদিনে, তো সে তার কাছে খুবই অ্যাবনর্মাল লাগতে থাকে। তো অ্যাবনর্মাল লাগতে থাকে জিনিসটাতে আর কিছু বলে নাই, সে আর কিছু কাউকে শেয়ার করে নাই। কবরস্থানের ঘটনা কাকে সে কি শেয়ার করবে? সে ওই দিনের রাতের ঘটনা রাসেল ভাই। সে যখন বাসায় ব্যাক করতে থাকে তখন ওই জায়গা থেকে রিক্সা নিয়ে বেরিবাজার এরিয়াতে চলে আসে। তো মোহাম্মদপুর যে ঢালটা, রায়বাজারের সাইডটা দিয়ে মোহাম্মদপুরের ঢালটা, ওই জায়গা থেকে নামবে বেরিবাদ থেকে। এমন সময় আপনার একটা লোক তার পাশে, ঠিক একই লোকটা যে লোকটা তার পাশে দাঁড়িয়ে ছিল কবরস্থানে, সেই লোকটা তার সামনে আসে এবং বলে যে তুই কই যাস? তো সে বলে যে আমি আপনাকে কোশ্চেনের আনসার কেন দিব, আপনাকে একটু আগে আমি কবরস্থানে পাইলাম। তো তার মনে মনে কথা যে আমি কেন ওর সাথে কথা বলতেছি, একটু আগে যে জিনিসগুলো ফিল করতেছি সেগুলো আমার কাছে রিয়েল মনে হয়নি, তাহলে আমি কেন কথা বলতেছি?
সে অ্যাভয়েড করতে যায় আর সামনাসামনি তার কাছে চলে আসে, অ্যাভয়েড করতে যায় সামনাসামনি চলে আসে। তো ওই মুহূর্তে ইমাম সাহেব একটা কথা বলেছিলেন যে আয়াতুল কুরসি পরে ডান পা যদি একটু ঝাড়া দেওয়া যায় জিনিসটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো সে ওই জিনিসটা ফলো করে এবং কোনো লাভ হয়নি। একদম বাসা পর্যন্ত তার সামনাসামনি ওই জিনিসটা আসতে থাকে, বারবার আসতে থাকে, বারবার আসতে থাকে। তো আপনার অদ্ভুত ব্যাপার তাই না? বারবার আসতে থাকে একদম বাসা পর্যন্ত। বাসায় ঘরে ঢোকার পর দরজা লাগালো, এরপর জিনিসটা ফিল করবে কিনা সেরকম আর সে প্রস্তুতি নেয় নাই। সে আগুন রান্না করে চলে যায়, রান্না করতে করতে হঠাৎ করে দেখলো যে না আর কিছু হচ্ছে না তার সাথে, এবং জিনিসটা ওই দিনই হয়। এরপর থেকে জিনিসটা কোনো কন্টিনিউ করেনি। তো এই জিনিসগুলো কেন হলো সে আমার কাছে জানতে আসে যে আলিফ ভাই এগুলো কেন হয়েছে আমার সাথে। আমি কিন্তু আসলে কোনো অ্যান্সার দিতে পারিনি আসলে। হ্যাঁ, একটা দেওয়ার মতো কোনো কারণ নাই। এবং সবচেয়ে বড় কথা যে একটা জিনিস যদি অনবরত আপনার সামনে আসে যেটা আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন এবং প্রতিনিয়ত যদি সেটা এবং আপনার এটা যে সামনে অনেক আসে, আগের ঘটনা আছে তাও না, খুব রিসেন্ট ঘটনা, খুবই সম্প্রতি, 3-4 মাস আগে। হ্যাঁ একটা মানে খুবই রিসেন্ট একটা ঘটনা। এবং সত্যি কথা বলতে যে এরকম একটা জিনিস যে জিনিসটা আপনি চাচ্ছেন না সেটা যদি বারবার আপনার সাথে ঘটতে থাকে এবং এটা খুব অদ্ভুত যে বারবার সামনে চলে আসছিল, মানে একদম সত্যি কথা মানে যেটা সেটা হচ্ছে যে আপনার অনাকাঙ্ক্ষিত কিছু একটা জিনিস সেটা আপনার বারবার সামনে চলে আসে। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার এবং অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার যে ফিল করেন, যিনি ফেস করেন তিনি শুধুমাত্র ফিল করতে পারেন যে ব্যাপারটা কি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন। এখানে রাজীব মানে পড়ছে এরকম একটা ঘটনা লিখছেন। হ্যালো রাসেল ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমি আমেরিকায় থাকি, তাই চাইলেও স্টুডিওতে আসা সম্ভব না। ঘটনাটা স্বপ্ন নিয়ে। ঘটনাটা ঘটে আমাদের অনেক আজকের মানে ব্যাক টু ব্যাক আমরা স্বপ্নের ঘটনা শুনছি, তাই না? এবং আমি আমার কাছে কোনো কিছু চিন্তা করে যে এটা পড়তে শুরু করলাম এরকম না, বেশ কিছু ঘটনা ছিল তার মধ্যে এটা পড়তে শুরু করেছি। ঘটনাটা ঘটে 25 জুলাই 2014-তে। আমরা এখানে এসেছি 8 দিন হয়েছে। আমার দাদা খুবই অসুস্থ ছিলেন, তার বয়স কমপক্ষে 95। তিনি আব্বুর উপর অনেক নির্ভরশীল ছিলেন। আমরা ভিসার জন্য প্রায় 14 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, তাই আর কিছুই করার ছিল না। যাই হোক, আমি 25 তারিখে একটা স্বপ্ন দেখি। আমি এর চেয়েও অনেক বেশি খারাপ স্বপ্ন দেখেছি, কিন্তু ওই দিন আমি যে স্বপ্নটি দেখলাম তা অনেকটা 2012 মুভিতে ধ্বংসের মতো, পৃথিবী ধ্বংস হচ্ছিল যেভাবে সেরকম ধ্বংসের মতো ছিল, কিন্তু মুভিটার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আমি এমন স্বপ্ন আগে কখনো দেখিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে স্বপ্নটা দেখে আমি খুব কষ্ট পেলাম। কষ্ট পাওয়ার মতো কিছুই ঘটেনি। দেখছি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া নির্দিষ্ট করে বলার মতো তেমন কিছু দেখিনি। শুধু দেখেছি একটা বাবুই পাখির বাসা ভেঙে গেল। স্বপ্নে শুধু বারবার একটা কথাই আমি শুনতে পাই, সেটা ছিল আর মাত্র 7 দিন। আমি আম্মু আব্বুকে কথাটা বললে তারা বলে রাতে ভূত এফএম শুনেছিলাম তাই এমন স্বপ্ন দেখেছি, কিন্তু আমার মন মানছিল না। আমি আব্বু আম্মুকে 7 দিনের কথাটা বলতে ভুলে যাই, কিন্তু আমার মনের ভেতর অদ্ভুত কষ্ট কাজ করতে থাকে। আমি কাউকে বোঝাতে পারছিলাম না। আমি বিশ্বাস করতাম কিছু কিছু ভুলের স্বপ্ন সত্যি হয়। আমার ক্ষেত্রে তা আগেও হয়েছে। যেগুলো কাউকে বলেছি সেগুলো পরে সত্যি হয় নাই। শুধুমাত্র সেই কারণেই আমি কথাটা আব্বু আম্মুর সাথে শেয়ার করি। আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে এমন কিছু ঘটুক, কিন্তু আমার কষ্ট কিছুতেই কমছিল না। আমি নিজেও এটা ভেবে অবাক হই। কষ্টটা এমন ছিল যেন আমার খুব 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 কাছের কারো কোনো বড় ক্ষতি হতে চলেছে। আর মাত্র 4 দিন পরে ঈদ, তাই ব্যস্ততার কারণে 2 দিনের মাথায় আমি স্বপ্নের কথা ভুলে যাই। কিন্তু 7 দিন পরে যখন ঢাকায় আমার দাদার সাথে স্কাইপে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম, আমার ফেসবুকের ইনবক্সে কাজিন জয় একটা মেসেজ আসে এবং এই মেসেজটা ছিল এরকম যে our grandfather is dead। মেসেজটা আসে 8:55 এবং 8:55 এবং আর 9টাতে আমার দাদুর সাথে স্কাইপে কথা বলার কথা ছিল এবং দিনের 2 দিন পরে আমার দাদা মারা যান। জয় খুব দুষ্টু ছিল, ও দুষ্টুমি করে এমন মেসেজ দিতে পারে আমি জানতাম। আমি যখন মেসেজটা পাই আব্বু আম্মু খাচ্ছিলেন, আমি মেসেজটা পড়তেই চোখে পানি চলে আসে এবং আর সাথে সাথে আমি তাদের বলি, আমি আর সাথে সাথে তাদের কিছু বলি না এবং দৌড়ে ঘরে চলে যাই। এবং কিন্তু আমার ঘরে ঢোকার সাথে সাথেই ওই স্বপ্নের কথাটা মনে পড়লো যে আমাকে প্রথমবার বাবুই পাখির বাসা আমার দাদাই দেখিয়েছিলেন।
খুব কষ্ট হলো এটা ভেবে যে হয়তো আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম কিন্তু কিছুই করতে পারিনি। ব্যাপারটাকে আমি পাত্তাই দিইনি, খুব গিলটি ফিল করছিলাম এবং তাদেরকে আমি খুবই শ্রদ্ধা করতাম। হয়তো স্বপ্নটা দেখেছিলাম, হয়তো ওটা আমার জন্য একটা সতর্ক বাণী ছিল। স্বপ্নের কারণটা বুঝতে পেরে আমার কষ্টটা বেড়ে গেল, নিজেকে অপরাধী মনে হতে লাগলো। এর ঠিক 3 দিন পরে আমি আবার স্বপ্ন দেখি। সেটা ছিল এরকম যেন আমার দাদা আমাকে কিছু উপদেশ দিচ্ছেন, সাধারণ উপদেশ যা তিনি আমাকে সবসময় দিয়ে থাকেন। কিন্তু তার শেষ কথাটি শুনে আমি চমকে যাই। তিনি বলেন, দাদু, স্বপ্নটা শুধু তুমি দেখেছ, মন খারাপ করো না। কথাটার মধ্যে তার আঞ্চলিক টানটা পর্যন্ত ছিল। তারপর থেকে আমার ভেতরে যে কষ্টটা ছিল তা কিছুটা কমে যায়। আমার মনে হয় দাদা আমাকে কথাটি বলছিলেন আমার কষ্ট কমাতেই, আমাকে সান্ত্বনা দিতেই। এই পুরো বিষয়টি আমি আমার পরিবারের কারোর সাথে শেয়ার করি না, কারণ আমি জানি কেউ বিশ্বাস করবে না। আমার জীবন এমন আরো অনেকবার আমার জীবন এরকম হয়েছে। আমার অনেক স্বপ্ন সত্যি হয়েছে। ওই ঘটনাগুলো ভূত ফিল্মের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বিষয়গুলো একেবারে আমার ব্যক্তিগত। যাই হোক, আমি এই ঘটনা যদি ভূত ফিল্মে নাও পড়া হয় তাহলে তিনি জানাতে বলেছেন তাকে, বাট আমরা ঘটনাটা পড়ে ফেলেছি। আমি থ্যাংক ইউ ভেরি মাচ একটা চমৎকার ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। এবং একটা ঘটনা আসলেই পড়তে চাচ্ছিলাম, জানি না পড়তে পারবো কিনা, কিছু SMS পরিবার চাইতে। আরো একটা ঘটনা যেটা বলছিলাম যে আমি পড়ে ফেলতে চাই, আচ্ছা পড়েই ফেলি। ঘটনাটা অন্যরকম, আমি অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে পড়বো কিনা। খারাপ লাগলে আপনারা বলবেন যে খারাপ লেগেছে, ভালো লাগলে অবশ্যই বলবেন। ঘটনাটা আমাদেরই একজন লিসেনার দূর থেকে অর্থাৎ ইটালি থেকে পাঠিয়েছেন। সো আমি পড়ছি ঘটনাটা, লিখছেন যেভাবে সেভাবে পড়ি।